আমি এখন আছি হিজলি স্টেশনে, আর এবারের ডেস্টিনেশন বিহারের সাসারাম। আপনাদের কাছে নতুন স্পট, বাঙালিরা খুব কমই গিয়েছেন বলা যেতে পারে, সেই জন্যই এই বর্ষায় সাসারামের কিন্তু অসাধারণ রূপ। গুড ইভিনিং, চা এসে গেছে। আজকে প্রথমবার আমি ট্রেনে এই এতখানি চা 10 টাকা নিয়েছে, ভাবা যায়? তা আমি যখন নিচ্ছি তো মিঠুনকে বললাম কি গো 10 টাকা? মিঠুন বললো কিরম দিনকাল পড়েছে যে 10 টাকা নিচ্ছে, সেটাতেও তোমার খটকা লাগছে। লাগবে না বলুন 10 টাকা, আপনারা বলুন না হয় চা সম্ভবই নয়। তো চাটা ভালো, মানে 10 টাকা দাম নিয়েছে শুধু নয়, চাটা ভালো। চলুন তাহলে আমরা একটুখানি এবার এনজয় করি। সাসারাম স্টেশনের বাইরে আমরা একদম চলে এসেছি। বাইরে আসার পরে দেখতে পাবেন বাঁ দিকে ট্যাক্সি স্ট্যান্ড, ওইখান থেকেই কিন্তু সাসারামের যে ট্যুরটা হবে সেইটা আপনাকে বুক করে নিতে হবে। আমি বুক করলাম, ডিটেলস তো ভিডিওতে থাকবেই, তার নাম্বার থাকবে, কত ভাড়া পড়লো, পুরো আমরা 2 দিনের জন্যই বুক করেছি। কত ভাড়া পড়েছে সবটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আর ওপাশে আছে অটো এবং টোটো। যেটা বিশেষ বলার, আপনারা কিন্তু সাসারামের ট্যুরে ভুলেও অটো বা টোটো বুক করে যাবেন না। কারণটা আমি ওখানে গিয়েই বলবো, আপনারা আগে আগে যত দেখতে থাকবেন তত বুঝতে পারবেন ব্যাপারটা কেন বলছি। আর আমরা এখন যাব হোটেলে, কোন হোটেলে থাকছি সাসারামে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাড়াতাড়ি করে যাই, একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন, আজকে সাসারামে আমার প্রথম দিন, আর সাইট সিনে বেরিয়ে পড়েছি। প্রথম স্পট আমাদের পাইলট বাবা মন্দির। তো পাইলট বাবা মন্দির সম্পর্কে আমরা যারা খুব একটা অবগত নই, আমার সাথে রয়েছেন অশোক দা, নমস্কার। উনি এখানেই থাকেন সেবার জন্য। তো ওনার মুখ থেকে পাইলট বাবা মন্দির কেন নাম, উনি কি ছিলেন, ওনার জন্মস্থান, ওনার সম্পর্কে, এই মন্দির সম্পর্কে ওনার কাছ থেকে 2-4টে কথা শুনে নেব। উনি হিন্দি में बोल देंगे ना? हाँ, तो এখানে তো মেন ভাষাই হচ্ছে হিন্দি, তো আপনারা একটুখানি হিন্দিতেই শুনে নিন। आप बोलिए। पायलट बाबा पहले जो है विंग कमांडर थे। हाँ। स्वतंत्रता उसमें जो है प्लेन जो है एक बार क्रैश कर गया। अच्छा। उसमें पायलट बाबा प्लेन क्रैश जब किया, हाँ, तो हिमालय में गिर गए। अच्छा। वहाँ से उन्होंने, वहाँ के एक हरि बाबा साधु संत थे। अच्छा। उन्होंने उनको अपने बस में लिया। अच्छा। और उन्होंने उनको जो है कंद मुंद खिला करके योगासन कराना शुरू किया, और उनको शिक्षा दीक्षा वहाँ से उन्होंने देना शुरू कर दिया। उसके बाद वो साधना में लीन हो गए। अच्छा। साधना में लीन हुए तो हर जगह जो गुरु जी अपना सब चीज उनको दे दिए पायलट बाबा के। अच्छा। तो पायलट बाबा है कि पायलट बाबा नाम क्यों पड़ा, तो वो एयरफोर्स में कमांडो, विंग कमांडो थे और पायलट थे, इसलिए उनका नाम जो है पायलट बाबा पड़ गया। अच्छा। तो पायलट बाबा का एक स्थान पे मंदिर नहीं है, उनका हरिद्वार, उत्तरकाशी, नैनीताल, काठमांडू, विदेश, मतलब बहुत जगह इन्होंने विदेश में जाकर शिक्षा दीक्षा देना सबको शुरू किया। जो कैसे करते हैं, आप सांस को कैसे ले सकते हैं, कितना देर तक आप समाधि, जल समाधि, जमीन के नीचे समाधि, एयर टाइट शीशे के अंदर समाधि, 1 सप्ताह 10 दिन आप उसके अंदर रह करके इन्होंने जो है पूरे विश्व को, माने 100 देशों में इन्होंने भ्रमण किया, और सबों को इन्होंने शिक्षा दिया कि कैसे हम आगे की तरफ बढ़ सकते हैं, अपने जीवन को धनोपार्जन कैसे कर सकते हैं। आज बहुत दुख की बात है, अभी पिछले 20 तारीख को पायलट बाबा का निधन हो गया। একটুখানি আমি বলছি, উনি যে 20 তারিখের কথা বলছেন, এটা অগাস্টেরই 2024 20 অগাস্ট উনি চলে গেছেন, সেটার কথাই উনি বলছেন আর কি। আমি এখন সোমনাথ মন্দিরে যাব, গুজরাটের আদলে যেটা বানানো, সে মন্দিরের ভেতরে যাব, কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ নেই। মেয়ে নিয়ে নিয়েছে, মেয়ে খুব ভালোবাসে, আপনারা এর আগেও দেখেছেন, মেয়ে নিয়ে নিয়েছে। চলুন যাই। আমরা সাইট সিনে বেরিয়েছি, তো সকালে ব্রেকফাস্ট কিছু হয়নি, সে কারণে ব্রেকফাস্টের জন্য এখন আমরা একটা ধাবা, ছোট্ট মতো একটা ধাবা, রোড সাইড ধাবা একটা,
ওটাতেই বসলাম। এখান থেকে বেশ সিনারিটাও খুব সুন্দর, পেছনে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, মানে পাহাড় দেখতে দেখতে খাবো। এখানে রুটি আর তড়কা পেয়ে গেছি। ধাবাতে তড়কা দারুণ লাগে, চানা তড়কা এগুলো খুব ভালো লাগে। তো সকালবেলা তড়কা খাই। এখানে আচার স্যালাড দিয়েছে, আর মেয়ে ওদিকে নিয়েছে পুরি সবজি। মেয়ে লুচি খুব ভালোবাসে, সেই কারণে লুচি সবজি। এটা কিন্তু আটার লুচি, এটা একটা ভালো ব্যাপার কিন্তু, মানে হেলথের কথা ভেবে এইসব হয়েছে আর কি। তাহলে চলুন খাওয়া দাওয়া শুরু করি। হ্যাঁ হ্যাঁ খাই তো, হেব্বি লাগে। ও তড়কাটা দেখেই তো পুরো দেখুন সামনের রাস্তার অবস্থা। আমরা এখন পাহাড়ে উঠছি, এই কারণেই আপনাকে বলেছিলাম যে অটো করে কিন্তু ভুলেও আসবেন না। আসলে অটোর হয়তো ভাড়াটা একটু কম পড়বে, কিন্তু ভাড়ার কথা চিন্তা করলে হবে না, এই রাস্তায় অটো কিছুতেই আসা সম্ভব নয়। প্রচণ্ড আওয়াজ, জানি না আপনারা কতটা শুনতে পাবেন। আমি ওপর থেকে আপনাদের ভিউটা দেখিয়েছিলাম, এখন একদম চলে এসেছি ধোঁয়াকুণ্ডের পাশে, একদম নিচ থেকে। এর নিচে আর যাওয়া পসিবল নয়। দেখুন আপনারা কিন্তু নামলে খুব সাবধানে নামবেন ফটোগ্রাফির জন্য, কারণ প্রচুর ডিপ আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই পাশটা দেখুন, ও আলাদাই একটা অনুভূতি, আলাদাই দৃশ্য দেখালাম তো আপনাদের। ভালো লাগছে না? ভীষণ সুন্দর। এত আওয়াজ, এত দেখুন ধোঁয়া উঠছে, জলটা এত ফোর্সে পড়ছে যে কারণে ধোঁয়া উঠছে, আর সেই কারণে এটা ধোঁয়াকুণ্ড। চতুর্দিক থেকে পড়ছে এত জলরাশিও, দারুণ লাগছে প্রচুর। যেন মনে হচ্ছে এই জায়গাটাতে এসে যে নায়াগ্রা জলপ্রপাত, আমরা অনেক কিছু শুনেছি, এরকম বড় বড় অনেক ফলস রয়েছে, এটাও কিন্তু তার থেকে কোনো কিছুই কম যাচ্ছে না, তাই না? এত ভালো। মেয়েকে একটু দূরেই রেখেছি, কেন আমি একদম পাশে চলে এসেছি, যে কারণে মেয়েকে একটু দূরে রেখেছি। আপনারা একটা ডিস্টেন্স মেনটেন করে ফটো তুলবেন। ধোঁয়াকুণ্ডে এবার এলাম সীতাকুণ্ড দেখতে, কিন্তু যেটা বলার, দেখতেই পাচ্ছেন আমি যে ফুট ব্রিজটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এটা কোনো রেলিং নেই। সুতরাং বাচ্চা নিয়ে আসলে খুব সাবধান, আপনারাও সাবধান। নিচে খরস্রোতা নদী বয়ে চলেছে, আর এপাশে দেখুন, এই যে ডান দিকে দেখাও, এই হচ্ছে সীতাকুণ্ড। এইখান থেকেই পুরো জলটাই যাচ্ছে ওই ধোঁয়াকুণ্ডের দিকে। দেখতে পাচ্ছেন কতটা স্রোত, সেই কারণে মেয়ের হাত শক্ত করে ধরা, খুব সাবধান মতো যেতে হবে আর কি। ওপারে যেতে হবে কেন? চলুন এই ব্রিজের ওপর দিয়ে খুব সন্তর্পণে হেঁটে যাচ্ছি। আমি আমার আজকে শাড়ি টাড়ি পরে, মানে আমার নিজেরই একটু কেরম লাগছে। ওদিকে তাকানোর দরকার নেই। গরম জল, মেয়ে বলছে ওটা গরম জল, কিভাবে বুঝো? ধোয়া উঠছে ওই জন্য। আমি এখন যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, পেছনে যে দৃশ্যটা দেখতে পাওয়া যাচ্ছে, যে সিনারিটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সীতাকুণ্ড। এইবার বলি, এই সীতাকুণ্ড থেকে দেখুন জলটা প্লেন ভাবে আসছে, দিয়ে তারপর ওখানটাতে নিচু হয়েছে খানিকটা। তারপরে যে ব্রিজটাতে বললাম রেলিং নেই, ওটা হচ্ছে মাঝের কুণ্ড, মানে এই জলটাই কিন্তু পুরোটা যাচ্ছে মাঝের কুণ্ড হয়ে, ওটা যাচ্ছে ধোঁয়াকুণ্ডে। মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার। জায়গায় জায়গায় নাম পরিবর্তন হয়েছে, আর কিছুই না, কিন্তু এক এক জায়গায় সৌন্দর্যটা এক এক রকম। আর এখানটাতে দেখুন প্রচুর মানুষ স্নান করছেন, কারণ এখানটা পুরো ফ্ল্যাট পাথর, এবং জল যা আছে আর কি, মানে ঠিকঠাক গ্রিপ আছে আর কি। খুব সাবধানে সেটাও করতে হবে, গ্রিপ আছে বলে এখানে মানুষ অনেকজন স্নান করছেন। তবে আমার একটা জিনিস খুব খারাপ লাগলো, এটাও তো একটা পাহাড়ের উপর, মানুষ এখানে পিকনিক করছেন, ভীষণ নোংরা। আমি আপনার মানে ক্যামেরার সামনে এগুলো কেউ হয়তো বলে না, আমিও হয়তো এর আগে বলতাম না নেগেটিভ জিনিস, বাট এগুলো বলা দরকার। আপনারা এগুলো একটুখানি কনসেপ্ট নিয়েই আসবেন। তুতলা ভবানী ওয়াটারফলস এবং মন্দিরে যাওয়ার জন্য আপনাকে গাড়ি যেখানে ছেড়ে দেবে, তারপরে একটু হেঁটে আসতে হবে। এখানে রয়েছে অটো স্ট্যান্ড, আর ওই দেখুন সাফারি, জঙ্গল সাফারির যে গাড়িগুলো থাকে বড় বড়, ওইগুলো, ওটাতে করেই আমরা এখন যাব ওইখানে। মাত্র পার হেড 10 টাকা করে এক পিঠ, মানে যাওয়া আসা 20 টাকা ইচ পার্সন। আপনি অটোতেও যেতে পারেন, ভাড়া একই, যেটা আপনার কাছে সুবিধা হবে, যেটা অ্যাভেলেবেল থাকবে, ফাঁকা থাকবে, ওটাতেই যাবেন। ওরা আসলে আমরা এখন যাব। আমরা এখন এসে গেছি মা তুতলা ভবানী মন্দির, আর তার পাশেই রয়েছে তুতলা ভবানী ফলস, মানে দুটো একই সাথে দেখা যাবে। আর তার জন্য এখানে ঢুকে আপনাকে এন্ট্রি গেট আছে, এখান থেকে কেটে নিতে হবে 10 টাকা করে ইচ পার্সন, ও 5 টাকা করে ইচ পার্সন। এই যে আমরা কেটে নিয়েছি। আর একটা কথা, এখানে জিনিসপত্র খুব সাবধান, প্রচন্ড হনুমান আছে, বাঁদর যেগুলোকে বলে আর কি।
পেছনে তুতলা ভবানী ফলস, আর আমরা টিকিট চেকিং হয়ে গেছে, এখন হেঁটে যাচ্ছি ঝুলন্ত সেতু, এটা কাঠে দেখতে পাচ্ছেন। আর বাঁদর দুটোকে দেখুন উপরে বসে রয়েছে কেমন, মানে কিছু পেলেই চো মেরে নেবে আর কি। ওই যে আর লাঠি দিয়ে তাড়াচ্ছে, এই বাঁদরগুলো থেকে খুব সাবধান। হ্যাঁ সত্যি কথা, এরকম ঝুলন্ত ব্রিজ মানে বুঝতেই পারছেন, মেয়ের হাত শক্ত করে ধরে রয়েছে, আর কত সামনে থেকে ফলস। চলুন, আমি এসে গেছি একদম ফলসের কাছাকাছি, আর দেখুন সব থেকে ভালো এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে ও, আর জলের ফোর্সটা দেখুন, নিচ দিয়ে জলটা পড়ছে, আর ওই যে ওপরে আপনারা দূরে দেখতে পাচ্ছেন ফলসের ঠিক পাশেই রয়েছে ওইখানটাতে কিন্তু পুজো দেওয়ার ব্যাপারটা রয়েছে। মানে আপনি যদি পুজো দিতে চান তাহলে আপনাকে এই সিঁড়ি বেয়ে ওইখানে গিয়ে পুজোটা দিতে হবে। তবে ওখানে পুজো দিতে গেলে কিন্তু আপনি পুরো ভিজে যাবেন, কারণ এখানেই মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, এইভাবে জলের ছেটা আসছে, ওখানে গেলে কিন্তু ভিজে যাবেন, এটা মাইন্ডে রাখবেন। এত সুন্দর দৃশ্য এর আগে বোধহয় কোথাও দেখিনি, পুরো স্বপ্নের মতো লাগছে, জাস্ট অসাম। দুদিকে পাহাড় আর তার মাঝখান দিয়ে এরকম, ও এখানেও প্রচন্ড ধোঁয়া উঠে যাচ্ছে। এখন এসেছি ইন্দ্রপুরী ড্যামে, দেখুন শুধু জলের ফোর্সটা দেখুন, আর এইখানে দেখতে পাচ্ছেন লক গেট খুলে দেওয়া হয়েছে, সেই কারণে আরো ফোর্স, মানে প্রচন্ড ফোর্স, এখানে সিঁড়ি দিয়ে নেমে আসা যায়। আমরা ওপর থেকে কিছুটা নেমে এসেছি, তবে বর্ষার সময় এইরকম পরিস্থিতিতে কিন্তু একদম নিচ পর্যন্ত যাবেন না, বাই চান্স পা স্লিপ করে গেলে দেখুন ওই সিঁড়ি পর্যন্ত পুরো জল আসছে। আমি বারবার কশনটা দিয়ে দিচ্ছি, মানে সাবধানতা অবলম্বন করে দেখবেন, নিশ্চয়ই উপভোগ করার মতো জিনিস, কিন্তু ওটা মাথায় রাখবেন। দেখুন একবার জলের ফোর্সটা দেখুন, আরে কতখানি ব্রড জল যাচ্ছে। ওই পাশেও লক গেট খোলা আছে, ওই পাশটাতেও দেখতে পাওয়া যাচ্ছে, আর মাঝখানটাতে ফাঁকা। আর আমরা ওই ওপরটা দিয়ে যাব, ড্যামের ওপরটা দিয়ে, তো ওপরটা থেকে আমার মনে হয় এখানকার ভিউটা বেশি ভালো লাগবে। আজকে সাসারামে আমার দ্বিতীয় দিন, আমি এখন চলে এসেছি সকাল সকাল মার তারাচণ্ডী মন্দিরে, যেটা কিন্তু সতীপীঠের এক পীঠ বলে জানা যায়, এবং কথিত আছে এখানে নাকি সতীর ডান চক্ষু পতিত হয়েছিল। আমার সাথে খাবার খায়, এটা ভালো না, এটা খারাপ। দেখুন আমরা এখানে এসেও বাঙালি লোক পেয়ে গেছি, এর মতো আনন্দ কিছু হতে পারে না। হ্যাঁ দেখলাম তো, আমি বললাম দেখো এনাকে আমি চিনি, আমি একটা ব্লগ দেখি। আচ্ছা, বাইরে এসে যখন এরকম দেখা যায় এর মতো ভালো আর কিছু হতে পারে না। মন্দিরে ঢোকার আগে এখান থেকে পুজোর সামগ্রীটা নিয়ে নি। আচ্ছা জুতো কি এখানেই খুলবো? জুতা এরকম পার না, জুতোটাও এখানেই খুলে তারপরে মন্দিরে যেতে হবে। না তুই একটা নে, ছোট একটা নে। এই যে পুজোর সামগ্রী এখান থেকে নিয়ে নিলাম, প্রচুর দোকান রয়েছে, আপনাদের যেটা মনে হবে সেখান থেকে নিয়ে নেবেন। এখন যাই মায়ের কাছে আগে পুজোটা দিয়ে আসি। এখন পুজো দিয়ে বেরিয়ে আপনাদের সাথে কথা বলছি, এখানে ক্যামেরা অফ করতে হবে। পুজো দিয়ে বেরিয়ে এলাম, আসলে গর্ভগৃহে তো অ্যালাউ নেই ক্যামেরা, বললাম আগেই, তো ওনারা বললেন আপনার বাইরে থেকে ফটো বা ভিডিও নিতে পারেন, সেই কারণে ওনারা সবসময় থাকেন। আর মন্দির আমি জিজ্ঞেস করলাম যে কতক্ষণ খোলা হয়, ওই আগে দিয়ে বেরোবো চলো, কতক্ষণ পুজো হয়, তো ওনারা বললেন সকাল ভোর 4:30 থেকে রাত্রি 8টা অবধি, এর মধ্যে আপনি যখনই আসবেন তখনই আপনি পুজো দিতে পারবেন। আমি তো সকাল সকাল এসছি, ওই খেয়ে দিয়ে ভাই পুজো দিতে আমি পারবো না। চলো চলো, আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট। আমি এখন এসে গেছি শেরশাহ সুরির সমাধিক্ষেত্র, যেটা আমি বলছিলাম যে সাসারামের সঙ্গে একটা ইতিহাসের যোগ রয়েছে, এই কারণেই বলছিলাম। সেটাই ভেতরে যাব, ভেতরে নিয়ে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু খুব এক্সাইটেড যাওয়ার ভেতরে যাওয়ার জন্য। আর এখানে টিকিট কেটেছি 3 জনের, তো ইচ পারসন 25 করে টিকিট আছে। এখানে চেকিং হবে, এখানে দাদারা রয়েছেন, তারপরে আমরা ভেতরে যেতে পারবো। চলুন। কিন্তু আমার মনে হয় আমি এই প্রথম কোনো সমাধিক্ষেত্র দেখলাম এত সুন্দর তার নাজারা। হ্যাঁ না ননাই, কি বলিস? পুরো সাজানো গোছানো না? আর আমার এই জলটা সবথেকে বেশি ভালো লাগে। হ্যাঁ, এটা একটা কৃত্রিম, অনেকে এটাকে ঝিলও বলে থাকেন, তবে আমি যতটুকু জানি উইকিপিডিয়া অনুযায়ী এটাকে বলছে একটা কৃত্রিম হ্রদ, তার মাঝখানেই এটা করা রয়েছেন। উনি কিন্তু ওনার জন্মস্থানও এখানে, সাসারামে ওনার জন্মস্থান। সাসারামকে আগে বলা হতো সাহসেরাই, রাজার স্থান, এটা বলে আগে আখ্যা দেওয়া হতো। ওই তার কারণেই আফগান রাজা শেরশাহ সুরির জন্মস্থান বলেই এটা বলা হতো। আর এই যে দেখছেন
কি সুন্দর, চোখ জোড়ানো একটা স্মৃতি, যেন মনে হচ্ছে কিছুটা সময় একটা দিল্লি দিল্লি ফিলিং হচ্ছে, ওরকম একটা মনে হচ্ছে। আর জল এখানে পুরো একদম স্নিগ্ধ, ভীষণ সুন্দর, যেটা একটা কৃত্রিম বইছে, সুন্দর হাওয়া দিচ্ছে। বিকেলবেলাটা আশা করি আরো সুন্দর লাগবে। ভেতরে ঢুকেই আপনারা যেটা দেখবেন, এখানে শেরশাহ-সুরির সমাধি রয়েছে, তার পাশে অনেক ছোট 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 সমাধিও রয়েছে। আর এখান জায়গাটা পুরো একদম নিস্তব্ধ, নীরব, যেমন আমরা মন্দিরে গিয়ে ফিল করি। উপরটা দেখুন কত সুন্দর গম্বুজটা, মানে এর কারুকার্যটা যে এত পুরনো, কিন্তু তবুও এত বড় বড় প্রস্তরখণ্ড, বড় বড় জানলা, বেশ সুন্দর। আর জানেন তো যে সমাধি ক্ষেত্রে উঠলে পরে জুতো খুলে প্রবেশ করতে হয়, সেটা জানেন। সেক্ষেত্রে ওখানে বাইরে জুতোটা খুলে তবেই কিন্তু এখানে আসবেন, এটাই বলার আপনাদেরকে। আর এই যে দেখছেন শেরশাহ টম্ব যেটা, তো এটা কিন্তু ইন্দো আফগান শৈলীতে নির্মাণ করা হয়েছে, আর পুরোটাই লাল বেলে পাথরের। এটা একটুখানি বলে দিলাম আগে, আমি যতটুকু জানি। ভীষণ সুন্দর। এটা তো সাইট সিনের মধ্যে আপনাদের থাকবেই, তবে এটা কিন্তু স্টেশন থেকে খুবই কাছে, 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যেই, স্টেশনের খুব কাছে। মানে যদি কেউ ইন্ডিভিজুয়ালি আসতে চান, যে অন্য জায়গায় যাবো না, শুধু এখানটাতেই যাবো, সেখানে টোটো করে আপনি ইজিলি আসতেই পারেন, খুব ভালো লাগবে। চলো, আমি এখন আছি করমচাঁদ ড্যাম। দেখুন লম্বা রাস্তা, দুপাশে পাহাড়, ওপাশেও পাহাড়, ওই পাশে সামনে দেখুন এরকম ছুচলো মতো একটা পাহাড় গেছে। চতুর্দিকটা এত সুন্দর সিনারি, মানে অনবদ্য। আর এপাশে হচ্ছে ড্যামের জল। দেখুন ড্যামটা কি সুন্দর, বেশ ভালো করে বাঁধাই করা আছে, একদম কংক্রিট করে, ভীষণ বড়। মানে যেদিকেই চোখ যাচ্ছে, যতদূর চোখ যাচ্ছে ততটাই জল, পাহাড়ে ঘেরা, আর মাঝখানটা ড্যাম। আর একটা কথা, এখানে কিন্তু স্পিড বোট করেও আপনারা এর মধ্যে ঘুরতে পারবেন, সেই ব্যবস্থা রয়েছে, কিন্তু সেটা তো সময় সাপেক্ষ। ওইখান থেকে স্পিড বোট ছাড়বে, আবার ওই দিক থেকেও দুটো স্পট রয়েছে, আপনারা কিন্তু স্পিড বোটে করেও ঘুরতে পারেন। আপনাদের বলছিলাম ড্যামের ওপর থেকে যে এখানে বোটিং করা যায়, সেই ব্যবস্থাটা রয়েছে। তো আমরা দেখুন অনেকজন মিলে, বড় বোট অনেকজন মিলে যাচ্ছি। আর আপনারা যদি ফ্যামিলি মানে সংখ্যায় বেশি হন, 12 জন কি 10 জন, তাহলে সিঙ্গেল সিঙ্গেল বোট রয়েছে 10 জন সিটের জন্য। তো আমাদের এক একজনের পড়েছে 50 টাকা করে, বাচ্চাদেরও কিন্তু লাগবে। তো দেখুন কি সুন্দর করমচাঁদ ড্যামে আমরা বোটিং করছি, আপনারা আসলে কিন্তু এটা মিস করবেন না। একটু সময় লাগলেও অপেক্ষা করে তারপরে এটা করে তারপর যাবেন। দারুণ ফিলিং, দারুণ। ও ফার্স্ট টাইম আমার এক্সপেরিয়েন্স কোনো ড্যামে, হ্যাঁ না? কেমন লাগছে বল? দারুণ। আর একটা ভালো ব্যাপার কি, দেখুন এখানে কিন্তু প্রত্যেকের জন্য লাইফ জ্যাকেট রয়েছে, সিটিংটা এরকম রয়েছে, অনেকটা জায়গা রয়েছে, মোটামুটি একটা বোটে 24-25 জন ধরছে। আর এই দেখুন মেয়েকে, দেখুন মেয়ের মাপের তার হচ্ছে না, দেখুন বস, ব্যাগই খুলে যাওয়ার জন্য। বস বস। আমি এখন এসে গেছি তেলহারকুন্ড জলপ্রপাতে। পেছনে দেখতেই পাচ্ছেন তার দৃশ্য, পারিপার্শ্বিক পরিবেশটাও এত সুন্দর, পাহাড়ে পাহাড়ে ভরা, আর তার সাথে এই জলপ্রপাত, বিশাল জলরাশির জলপ্রপাত আর কি, দেখতেই পাচ্ছেন। ও আর বলি, সাসারাম আসার বেস্ট টাইম হচ্ছে অগাস্টের মিডল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। আপনারা আসলে এই ভলিউমটা পাবেন, তার আগেও হয়তো জল পাবেন আগে পরে, কিন্তু এই ভলিউমটা পাবেন না। আর এইটাই অনেক দূর, আপনি যদি চান এই রেলিং এর উপর দিয়ে অনেকটা ওপর পর্যন্ত করা রয়েছে, আপনি ওখান থেকে গিয়েও কিন্তু ভিউ আনতে, মানে ফটোশুটের জন্য বা ভিউ যদি দেখতে চান যেতে পারেন। এই রেলিংটার জন্য আমার বেস্ট লেগেছে। বাচ্চা টাচ্চা থাকলে সেই সম্ভাবনাটা নেই যে পার্ক ভরকে যাওয়ার আর কি। এখানটাতে বসার সিটও করা রয়েছে, ওপাশে ঝর্ণাটা, আর এই হচ্ছে বসার জায়গা। অনেক কটা এরকম সিটিং করা দেওয়া রয়েছে, যারা আসবেন কিছুক্ষণ সময় এখানে কাটাতেই পারেন। আমাদের তো ফিরতে হবে, খুব বেশিক্ষণ সময় তো এখানে ওয়েস্ট করা যাবে না। আমি খাতাটাকে আমার ঘরের মধ্যে সেট করে নিয়েছি। প্রচন্ড গরম। মানে আর একটা কথা বলি, আপনারা এই সময় আসলে সেপ্টেম্বর পর্যন্ত আসতে পারেন। আগস্ট থেকে সেপ্টেম্বর যদি এই বর্ষার ভিউ নিতে হয় সাসারামে, তাহলে আগস্টের মিডিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আসা সব থেকে বেশি ভালো হবে, তাহলে এই ফোর্সটা পাবেন। আর বর্ষার একদম শুরুর দিকে আসলে এতটা ফোর্স হয়তো থাকবে না। আর একটা কথা, এটা প্রচুর ডিস্টেন্স রয়েছে, আর সাথে যেটা আনবেন, আপনি কিন্তু পাহাড়ি রাস্তা এতটা দূরে খুব বেশি কিছু এক্সপেক্ট করবেন না, রাস্তায় পাবেনও না। সাথে জলটা ক্যারি করবেন,
কারণ জলটা তো সব জায়গায় ইয়ে বাবা এই সময় আসলে এটাই মানে দরকার আর কি। তো এটা মনে হচ্ছে আমার বর্ষায় যদি আপনারা সাসারাম ভাবেন তাহলে বেস্ট টাইম হবে। এখন এসে গেছি মুন্ডেশ্বরী মন্দিরে, দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে মুন্ডেশ্বরী দুয়ার। এই সিঁড়ি দিয়ে এখন উঠবো ওপরে, কটা সিঁড়ি আছে আমি জানি না, গিয়ে তারপরে ওপরে মন্দির। আসুন, খুব বেশি সিঁড়ি নেই, পুজোর সামগ্রী নিচ থেকে নিয়ে এলাম। আপনি যখন ঢুকবেন নিচ থেকে উপরে উঠবেন, অনেক দোকান রয়েছে পুজোর সামগ্রীর জন্য। এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি, ভাববেন না আমি খেয়ে দিয়ে পুজো দিতে এসেছি, এখনো কিছু হয়নি। লাঞ্চ টাঞ্চ ওখানে তারাচণ্ডী দিয়ে পুজো দিয়ে তারপরে অনেক কটা স্পট ঘুরে তারপরে এখন এটা হচ্ছে আজকের লাস্ট স্পট, তারপর আবার ফিরবো সাসারামে। চলুন, সিঁড়িগুলো আস্তে আস্তেই উঠছি, বেশ সুন্দর, অনেকটা ব্রড মানে চওড়া সিঁড়িগুলো, অসুবিধা কিছু হচ্ছে না। আর খুব বেশি সিঁড়ি নেই গো, সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে একটুখানি এই দিক দিয়ে চলে আসতে হবে, ওটা বাহির পথ। এই দিকটা সাইড করে রয়েছে হচ্ছে প্রবেশ পথ, এখান দিয়ে ঢুকবো। ভেতরে এবারও আপনাদের নিয়ে যেতে পারবো না, কিছু করার নেই, ক্যামেরা অ্যালাউ নেই। আমি পুজোটা দিয়ে আসি, তারপর আবার আপনাদের সাথে কথাবার্তা বলবো, আর এই সম্পর্কেও একটু কিছু বলবো। চলুন ভেতরে যাই, এসে তারপর কথা বলছি আপনাদের সাথে। চলো, দাঁড়াও। পুজো দেওয়া হয়ে গেল, ভেতরে একদম ফাঁকা, গেলাম ওই দিক দিয়ে তাড়াতাড়ি এপাশ দিয়ে বেরিয়েও এলাম, বেশি সময় লাগেনি। এবার ওই পাশটাতে যাবো ধূপকাঠিগুলো জ্বালাতে। চলুন আপনারাও। এই যে এইখানটাতে ধূপ ধুনো দেওয়ার জায়গা আর কি। তো আমরা ওখান থেকে ঘুরে এসে ওখানে নারকেলটা ফাটিয়ে, নারকেল ফাটানোর জায়গাটা থেকে ওখানে নারকেল ফাটিয়ে তারপরে এখানে এলাম ধূপ ধুনো দেখাতে। প্রচণ্ড গরম, কিন্তু মন্দিরটা ভীষণ সুন্দর। আর আপনাদেরকে যে ইনফরমেশনটা দেওয়ার সেটা রয়েছে, এটা কিন্তু প্রাচীনতম হিন্দু মন্দির। আর এটা হচ্ছে কাইমুর যে পর্বতমালার ওপরে, মুন্ডেশ্বরী পর্বতের ওপরে 608 ফুট উচ্চতায় এই মন্দিরটা রয়েছে। আর এটা এখনও পৃথিবীর প্রাচীনতম সক্রিয় হিন্দু মন্দির। এখানে আরাধনা হচ্ছে শিব এবং তার মহাশক্তির, মূল আরাধনা এটাই হয়। যতটুকু জানি আপনাদের ততটুকু ইনফরমেশন দিলাম। এটা কিন্তু মিস করবেন, এটা অনেকটাই দূর, পাহাড়ের ওপরে একদম, কিন্তু আসবেন। সাসারাম আজকের মতো এখানেই শেষ হলো। আমি সাসারামে একদিন ছিলাম, আর আপনি যদি হাওড়া থেকে আসেন সেক্ষেত্রে কিন্তু 2 রাত্রি 3 দিন হবে। হাওড়া থেকে কোন ট্রেন আপনি সাসারাম ডাইরেক্ট আসতে পারবেন আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, আর যারা ইউটিউবে দেখবেন তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো হাওড়া থেকে সাসারাম আপনি কিভাবে আসতে পারবেন, কোন ট্রেনে আসতে পারবেন। দিয়ে আমাদের পুরো ট্যুরটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই সাসারাম যে ঘুরবো, গাড়ি লাগবে, আর গাড়ির জন্যই আছেন ভাইয়া। তো ওনার কাছ থেকে ওনার নামটাও শুনবো, আর উনি নাম্বারটাও শেয়ার করে দেবেন। যদি আপনারা কেউ সাসারামের প্ল্যান করেন তাহলে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। এবার দাদা বলে দিক বাকিটা, তারপরে আমি বলছি। আপনার नाम बताइए पहले। विवेक सिंह, बजरंग ट्रेवल्स, कभी भी संपर्क कर सकते हैं। नंबर थोड़ा सा शेयर कीजिए। 7667767383। আচ্ছা, আর একটাই কথা বলবো দাদা সম্পর্কে, দাদা কিন্তু খুব ভালো ইন দ্য সেন্স যে উনি খুব হেল্পফুল। আমরা সত্যি কথা, আমরা তো আগে থেকে বুক করে আসিনি হোটেল। দাদাকে যখন বলেছি আমরা হোটেল পাচ্ছিলাম না, লিটারালি পাইনি, অনেক কটা হোটেলে গেছি, তারপরে দাদাকে বলাতে ব্যবস্থা করে দিয়েছেন, শুধু না কমে ব্যবস্থা করে দিয়েছেন। মানে আমরা ডাইরেক্ট যাওয়াতে যেটা বলছিলেন, দাদা যাওয়াতে কিন্তু সেটা কম হয়েছে। যদি আপনারা সেটাও করতে চান তাহলে দাদাকে বলতে পারেন, সম্পূর্ণটা আপনাদের ওপর। আপনারা যদি চান তাহলে সেটা আপনারা করতে পারেন। আর আমরা যে এই 2 দিন ঘুরলাম গাড়ি, সেই গাড়ি কিন্তু এসি গাড়ি ছিল, ডিজায়ার ছিল, আমরা যেহেতু কম ফ্যামিলি मेंबर আর কি। আমার 2 দিনে খরচ পড়েছে 7000। तो मेरा फॉलोअर अगर आते हैं मेरा ये वीडियो देख के, आप अच्छे से घुमा लीजिएगा। आपको कोई दिक्कत मेरे को सुनना नहीं, कोई कॉम्प्लेन मेरे को सुनना नहीं है। नहीं, आप सुनेगा नहीं तो आप उधर बात कीजिए, पक्का है, पक्का है, कभी कंप्लेन अभी नहीं होगा। আচ্ছা, তো ভাইয়া ने बता दिया। তাহলে আমার সাসারাম ট্যুর এ পর্যন্তই শেষ হচ্ছে। আমি সাসারামে যে হোটেলে রয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে। এই যে এখানে লেখা রয়েছে দেখুন, গঙ্গা হোটেল। এদের কিন্তু 2টো আছে, একটা ফার্স্ট ফ্লোরে আছে, একটা সেকেন্ড ফ্লোরে আছে। আমি আছি সেকেন্ড ফ্লোরে। এবার আমি যে রুমটায় রয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এসে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম তখন আর শেয়ার করতে পারিনি, তো এখন আপনাদের সাথে রুমটা শেয়ার করছি। এই হচ্ছে রুম। দেখুন রুমটা যথেষ্ট বড়, হ্যাঁ না,
খাটটাও কিং সাইজ বেড রয়েছে, দেখতেই পাচ্ছেন। ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সবই দেওয়া রয়েছে। ওপাশে একটা সোফা কাম বেড রয়েছে, ওখানে এসি রয়েছে। আচ্ছা, যেহেতু ঘরটা এতটা বড় সে কারণে দুটো ফ্যান রয়েছে। আর এপাশে একটা বড় এলইডি স্ক্রিন রয়েছে এবং একটা টিভি ক্যাবিনেট মতো এখানটা করে দেওয়া রয়েছে, কিছু রিমোট টিমোটের জন্য স্পেস রয়েছে। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রব, এটা একটা ওয়ার্ড্রব রয়েছে, যথেষ্ট বড়, জামা কাপড় রাখার জন্য পারফেক্ট। আচ্ছা, এখানে একটা মিরার রয়েছে, মিরারটা বেশ ভালোই রয়েছে। বেড সাইড টেবিল রয়েছে। আর এইখানে আছে হচ্ছে ওয়াশরুম, এই যে বেসিন, সিঙ্ক আর ইন্ডিয়ান টয়লেট, গিজারও রয়েছে। তো যেটা বলার সেটা হলো বক্তব্য যেটা, যে ওয়াশরুমটা আমি সবসময় বলি যে হোটেলের মেন পার্ট থাকার সাথে সাথে ওয়াশরুমটা কিন্তু এক্ষেত্রে খুব একটা যে আহামরি কিছু সেটা আমি বলছি না, মোটামুটি ঠিকঠাক। তার কারণ হচ্ছে এই হোটেলটা আমি মাত্র 1300 টাকায় বুক করেছি। আমি আগে থেকে বুক করে আসিনি, কারণ এতটা বাইরে যাচ্ছি, কীরকম হবে ছবি একরকম লাগে, বোঝা যায় না ঠিক, যে কারণে আমি করিনি। আর সবথেকে ভালো এইটাতে আমি কেন আছি, দেখুন আমার ব্যালকনি থেকে দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে আমার হাতটা দেখছেন, জাস্ট ওইখানটাই হচ্ছে স্টেশন থেকে পায়ে হেঁটে মিনিট 3-4। হ্যাঁ, আর একদম বাজারটা এখানটায়। আমি আপনাদের সাথে, আমি আজকে আমার রাতের ট্রেন, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাজারটা, একদম মেন বাজার এবং লোকেশনের জন্য এর ট্যারিফটা। অ্যাকচুয়ালি এটা 1500 টাকা করে ভাড়া বলে, তো আমি একটুখানি বলাতে বার্গেনিং করাতে ওরা 1300 টাকা উনি নিয়েছেন। এসি রয়েছে, ঠিকঠাকই রয়েছে। তবে যেটা সমস্যা এখানে সেটা হচ্ছে প্রচণ্ড কারেন্ট যায়। এগুলো বলে দিচ্ছি, আপনারা যখন আসবেন একটুখানি, কারেন্ট যাচ্ছে আসছে, জেনারেটরের ব্যবস্থা রয়েছে, তবুও আমি বলে দিলাম আপনাদেরকে। আর ওয়াশরুমটাতে যাবেন না খুব একটা, ঠিক আছে, কাজ চালিয়ে নেওয়ার মতো। আর সমস্যা যেটা হবে, আমি জানি বহু মানুষ আমাকে কমেন্টস করবেন যেখানে কমোড নেই। হ্যাঁ, স্টেজে উঠে পটি করতে হবে, মেয়ে বলছে উপর থেকে। তো ব্যাপারটা হলো যে ওটাকে একটুখানি ইগনোর করবেন। অনেক মানুষ আছেন যারা কোমর ছাড়া পসিবল হয় না তাদের, তো এখানে এটা একটা মাইনাস পয়েন্ট আমি বলতে পারি। তো আমি রয়েছে ঠিক আছে, এখানে কিন্তু বাস স্ট্যান্ডের কাছে অনেক বড় বড় রেস্টুরেন্ট, রিসর্ট রয়েছে। যদি আপনারা চান তো সেটা আপনাদের ব্যাপার। আমি যেখানে আছি আমার ডিউটি আপনাদের দেখানোর। আমি কিন্তু আমার রুমটাই শেয়ার করছি, এই হোটেলের বাকি রুম কিন্তু আমি শেয়ার করছি না, আমি বলতেও পারবো না। তো এটা শেয়ার করছি। আর যেটা ডকুমেন্ট হিসেবে রাখবেন, সবার আধার কার্ড, যে কজন আসবেন সবার আধার কার্ড। আর অনলাইন পেমেন্টটা হবে, অফলাইনও হবে। তবে এখানে দেখলাম ওনারা ক্যাশ নেওয়ার প্রেফার করছেন, যেহেতু আলাদা স্টেট, চেষ্টা করবেন আপনি, আপনার যেটা সুবিধা হবে। আসারামে এসে যদি এখানকার ফেমাস কিছু না খাই তাহলে হবে কি করে? তো সে কারণে আমি এসে গেছি, দেখুন গুপ্তা তিলকুট এই দোকানটার নাম। এই স্টেশন থেকে একটু এগিয়ে এলে এখানে একটা চক পড়বে, দেখুন চক থেকে দুপা এগিয়ে এলে আপনি যখন সোজা আসবেন ডান হাতে পড়বে গুপ্তা তিলকুট। তো এখানটার নামটা দেখবেন, আমি এখান থেকে নেবো। আমি এখানে লোকালে জিজ্ঞেস করলাম যে কোথায় ঠিকঠাক ভালো আর কি আছে, তো অনেক জায়গাতে, তো ওনারা সাজেস্ট করলেন এখানে। তো এটার নাম হচ্ছে এখানকার ফেমাস अनारसा, तो সেটা আমি নেব। भैया मेरे को एक तो दीजिए ना टेस्ट करने के लिए। नहीं, हम बाद में ले रहा है, एक तो टेस्ट करने के लिए। कितना पीस, कितना? 12 টাকা পিস। তো এটা এখন খাবো, খেয়ে দেখবো কিরকম। বেশ বড়, টাটকা একদম, এরকম দেখতে, এরকম ওপরটাতে কিন্তু সাদা তিল দেওয়া রয়েছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম এটা কি দিয়ে হয়, বলছে চালের গুঁড়ো আর খোয়া। না একটু সরে যাও, না একটু সরে যাও, আমি খাই তারপরে মেয়েকে খাইয়ে দেখাবো কিরকম। খেয়ে দেখি। গরম, ওপরটা পুরো ক্রিস্পি, তিল দেওয়া রয়েছে আর চালের গুঁড়ো রয়েছে, যে কারণে ক্রিস্পি ভাবটা হয়েছে। আর ভেতরে এই যে খোয়া ক্ষীর, এটা কিন্তু প্রচন্ড মিষ্টি এরকম নয়, দারুণ খেতে, আমার ভালো লেগেছে। আপনারা আসলে একবার ট্রাই করবেন, ট্রাই করা উচিত। আমরা বাইরে বাইরে নতুন নতুন জায়গায় যাবো, আর নতুন নতুন জিনিস, সেখানকার ফেমাস কিছু ট্রাই করা উচিত, আমার ভালো লেগেছে। আমি তো সাসারামে এসছি, আর সাসারামে আসবো, থাকবো, সেখানে ভালো খাওয়া দাওয়া করবো না, মানে ভালো রেস্টুরেন্টের সন্ধান আপনাদের দেবো না, সেটা তো হতে পারে না। আমি তো খাওয়া দাওয়া করবো আর সেই খাবারটা আপনাদেরও দেবো। মাস্ট একটা রেস্টুরেন্ট, সেটার খোঁজ নিয়ে এসেছি, এসি রেস্টুরেন্ট।
নাম ওপরে দেখতে পাচ্ছেন হাভেলি রেস্টুরেন্ট। গুগলে যদি রেটিং দেখেন 4.5, আমি সেটাও বলে দিলাম। আর যদি ট্রু না হয় তাহলে দেখে নেবেন স্টেশন থেকে 5 মিনিট আপনি হেঁটেই চলে আসতে পারবেন, খুব কাছেই। আর এখানে কিন্তু ওনাদের থাকারও ব্যবস্থা রয়েছে, ওপরে হোটেল রয়েছে, এপাশে রয়েছে রেস্টুরেন্ট, পুরো এসি, ভেতরটা ভীষণ সুন্দর। এবং পকেটের কথা চিন্তা করতে হবে না, সেটাও সাধ্যের মধ্যে, সেটা আমি ওখানে গিয়ে বলবো যখন আমি যা যা অর্ডার করেছি। আর এই দেখুন মেন রোড গেছে, এটা স্টেশন রোড, মানে ডান দিকে যেটা যাচ্ছে সেটা স্টেশনের দিকে যাচ্ছে, আর এ পাশটা এটা স্টেশন রোড আর কি। এটা রোডের একদম পাশেই, স্টেশন থেকে আপনি একটু হেঁটে আসবেন, হেঁটে আসলেই স্টেশন থেকে যদি হেঁটে আসেন তাহলে কিন্তু এটা লেফট হ্যান্ড সাইডে পড়বে হোটেল হাভেলি। চলুন আবার একটু সময় লাগবে, তাও খাওয়া দাওয়ার কেমন সেটা বলবো। টেস্ট আমি শুনেছি দারুণ, আর সেটা তো থাকছি। এখানে একটুখানি যদি খাবার অর্ডার দিয়ে মনে হয় একটু সময় লাগছে, একটু দুলেও নিতে পারবেন মেয়ের সাথে। এরকম থাকলে তো আপনার এসব করতেই হবে, জোর করে মামা চলো 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 শুনতেও পাবে এখানে। এবার চলুন ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটুখানি দেখে নিন, আর আমরা যেখানে বসেছি সেটাও দেখাবো। ঢুকে আসলেই যেটা দেখতে পাওয়া যাবে, এখানে রিসেপশন স্যার রয়েছেন, আর এপাশে ডাইনিংটা, ওপাশে লোকজন খাওয়া দাওয়া করছেন বলে আমি ওটা দেখাচ্ছি না, আমি এপাশটাই দেখাচ্ছি। বিশাল বড় ডাইনিং এরিয়া, ওখানে পুরো ফ্যামিলি বসতে পারবেন পরপর, ওরকমও রয়েছে। 4 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, 4 জন 2 জন। আমরা কিন্তু এখানে বসিনি, আমরা কেবিনে বসেছি। এখানেও রয়েছে 3টে কেবিন রয়েছে, ইজিলি আপনি সেখানে বসতে পারেন। এইখানে আমি বসেছি, বাকিটা এখানটায় অ্যাটমসফিয়ারটা আপনাদের দেখালাম। আর ওপাশে মকটেল কাউন্টার রয়েছে, আর ওনাদের কিচেনটা রয়েছে ওপাশে, আর এখানে দাদারা রয়েছেন। চলুন, ভীষণ সুন্দর করে সাজানো, যেটা আমার খুব পছন্দের, আপনারা জানেন। এই হচ্ছে আমার টেবিল। আমার অর্ডার এসে গেছে, যা যা অর্ডার দিয়েছিলাম আর কি। কি দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আছে ভেজ ফ্রাইড রাইস, আর এখানে আছে চিকেন কষা, গ্রিন স্যালাড, আর পরে কোল্ড ড্রিঙ্কসটা পরে আসছে। ওরা জন্য একটু ওয়েট করতে হবে, আমরা ততক্ষণ খেতে থাকি। রাতের খাবার তো, সেই জন্য আমাদের 2টোতে 3 জনের হয়ে যাবে। আগে মেয়েকে দিই। দেখুন, এটা একজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট, মানে 2 জন নিয়ে বাচ্চা থাকলে 3 জন খেতে পারবেন। আর যদি অ্যাডাল্ট খান তাহলে একজনের জন্য এটা সাফিসিয়েন্ট, যা কোয়ান্টিটি রয়েছে। আর এখানে চিকেন কষাটা না ভীষণ লোভনীয়, দেখুন পুরো লাল চিকেন। হ্যাঁ, কাশ্মীরি মির্চের কালার যেটা হয় না, পুরো লাল লাল একেবারে। খুব স্পাইসি হলে তো তুই আবার খেতে পারবি না। লেগ পিস দিয়েছে না নাই, তাহলে তো দাও, আমি ঝাল হলেও খেয়ে নেবো, মুখে ঠুসে নেবো। বাবা আস্তে করে তুলতে হবে। যাবে वाओ। टाइम खुलता है 7 बजे सुबह में और बंद होता है नाइट में 11:30 बजे। मतलब इधर ब्रेकफास्ट से लेके लंच डिनर सब कुछ मिलता है ना? हाँ, मिलता है। हाँ, हम देखा साउथ इंडियन कुछ खाना देख रहा था, इडली डोसा कुछ देख रहा था। मिलता है मॉर्निंग में। हाँ, मॉर्निंग में ब्रेकफास्ट में। हाँ, इसीलिए पूछा कि ब्रेकफास्ट भी है। আচ্ছা, कल सुबह में मैंने चाहिए। তো সকালবেলা আপনার ব্রেকফাস্ট এখানে সারতেই পারেন, শুনে নিলেন। হালকা স্পাইসি আছে, বিশ্বাস করুন চিকেন কষাটা জবরদস্ত বানিয়েছে। এবার বলি দাম। এক প্লেট ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস 160, আর চিকেন কষা 250 এক প্লেট। প্রচুর অপশান আছে, আপনি মাটন খেতে পারেন, বিরিয়ানি খেতে পারেন, মাটনেরও প্রচুর অপশান রয়েছে। আমি রাতে জার্নি করবো বলে মাটন স্কিপ করলাম, মাটন খাওয়ার ইচ্ছে ছিল, নেক্সট বার হবে। আচ্ছা দাদা, গ্রিন স্যালাড का प्राइस क्या है? 80 আচ্ছা, গ্রিন স্যালাড এখানে একটা 80 রুপিস। আইসক্রিমটার সাথে কিন্তু জামাটার সাথে বেশ ম্যাচিং। হ্যাঁ, ও হলি প্রিন্টার গেঞ্জি, তার সাথে অলমোস্ট ম্যাচিং। এটা 2টো স্কুপ আছে, এটা দাম নিয়েছে 70। দাম একদম ঠিকঠাক আছে। কেমন রে? যা খেতে না, আজকে ওরই দিন আর কি, আজকে ওরই দিন। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে, ভালো লাগার থেকেও কাজে লাগবে, সেই কারণে স্পেশালি এই ভিডিওটা করছি। যদি শাসারাম আসেন একবার ট্রাই করতেই পারেন। তাহলে কি করবেন, ভিডিওটা রাতে করে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। শেয়ারও করতে পারেন, যারা আসতে চাইছেন প্ল্যান করবে বন্ধুরা তাদেরকে শেয়ার করে দেবেন। আর যারা এফবি পেজ থেকে দেখছেন তারা বাংলাইফে প্লিজ ফলো করে সাথে থাকুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর উপরে ঘন্টিটা টুম করে বাজিয়ে দেবেন। তাহলে আবার ফিরবো ধামাকাদার কোনো ভিডিওর সাথে। ততক্ষণ